আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1-এর 1 আর 2 নংয়ের যেই অঙ্কগুলো আছে বা গাণিতিক প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 3-এর সবগুলো সমাধান করব। 4, 5, 6 পুরো অনুশীলনী শেষ করে দিব। তাহলে চলো শুরু করি। 3 নংয়ে যেটা বলা হয়েছে, নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। এখানে সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। সার্থক অঙ্ক কি তোমরা জানো যে 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে সার্থক অঙ্ক, আর 0 সার্থক অঙ্ক নয়। আচ্ছা, তাহলে শুরু করছি। 3 নংয়ের কতে যেটা আছে, সংখ্যাটা কত? 72। এখন দুইটা ভাবে সমাধান করা যায়। একটা হচ্ছে এইভাবে টেনে, যেটা তোমরা প্রাইমারিতে করেছো সেভাবে করা যায়, যে 2 এর স্থানীয় মান সমান সমান 2, এরপরে 7 এর স্থানীয় মান। আচ্ছা, 7 এর পরে কয়টা সংখ্যা আছে সেই কয়টা শূন্য দিব আমরা। তাহলে 7 লিখলাম, এরপরে 7 এর পরে কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক আছে, তাহলে আমরা একটা শূন্য দিব। হয়ে গেল। এবারে আমরা কিন্তু চাইলে বিকল্প উপায়েও লিখতে পারি। বিকল্প উপায়ে আমরা কিভাবে লিখতে পারি? লিখব এখানে 7 এর স্থানীয় মান সমান সমান, প্রথমে আছে 2 এর স্থানীয় মান 2, 7 এর স্থানীয় মান সমান সমান 70। ঠিক আছে, তাহলে আমরা এই অংশটা করলেও পারি অথবা এখানে লিখলেও পারি। সো তোমরা যে কোনো উপায়ে করে নিতে পারবে। সো এরপর আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তীতে কি আছে? খ নম্বর 359। আচ্ছা, সো আমরা এখানে দাগ টানতেছি না, তোমরা চাইলে এইভাবে দাগ টেনে নিতে পারো। সো এখানে আমরা কি লিখতে পারি? প্রথমে ডান দিক থেকে লেখা শুরু করব। তাহলে ডান দিকে কি আছে? 9 এর স্থানীয় মান, 9 এর স্থানীয় মান 9, এরপরে কত আছে? 5, তাহলে 5 এর স্থানীয় মান, এখানে 5 লিখব। এরপরে 5 এর পরে যে কয়টা অঙ্ক আছে সেই কয়টা শূন্য দিব। 5 এর পরে একটা অঙ্ক, এই জন্য একটা শূন্য দিলাম। এরপরে আছে 3 এর স্থানীয় মান কি হবে? 3 লিখলাম, এরপরে 3 এর পরে যে কয়টা অঙ্ক আছে সেই কয়টা শূন্য দিব। হয়ে গেল। এরপরে আমরা গ নংয়ে চলে যাই। গ নংয়ের সংখ্যাটা কত আছে? 4203। 4203। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি এখানে প্রথমে আছে কত? 3 এর স্থানীয় মান সমান সমান 3, কারণ 3 এর পরে কোনো অঙ্ক নেই। এরপর আছে কত? 0, তাহলে 0 কোনো সার্থক অঙ্ক নয়, এটা লিখতে হবে না। এরপর আছে 2 এর স্থানীয় মান 2 লিখলাম, এরপরে 2 এর পরে অঙ্ক আছে কয়টা? 1, 2, দুইটা, তাহলে 2টা শূন্য হবে। এরপরে 4 আছে, 4 এর স্থানীয় মান কত হবে? 4 লিখলাম, 4 এর পরে 1, 2, 3, তিনটা অঙ্ক আছে, তাহলে 1, 2, 3, তিনটা শূন্য হবে। হয়ে গেল। এরপর আমরা পরবর্তী যে সংখ্যাটা আছে ঘ নংয়ে সেটাতে চলে যাচ্ছি। ঘ নংয়ে কি আছে? 70809। ঠিক আছে। আচ্ছা, এখানে ডান দিক থেকে শুরু করবো। ডান দিকে আছে 9 এর স্থানীয় মান 9, কারণ 9 এর পরে কোনো অঙ্ক নেই, এই জন্য শূন্য দিতে হচ্ছে না। এরপরে 9 এর পরে আছে 0 সার্থক অঙ্ক নয়, এটা লাগবে না। এরপর আছে 8 এর স্থানীয় মান সমান সমান হচ্ছে 8 লিখলাম, এরপরে 8 এর পরে 1, 2, দুইটা অঙ্ক আছে, তাহলে দুইটা শূন্য। এরপরে আমরা লিখবো কত? 0 লিখবো না, এরপর আছে 7, তাহলে 7 এর স্থানীয় মান, এখানে আমরা 7 লিখলাম, এরপরে 1, 2, 3, 4, চারটা অঙ্ক আছে, চারটা শূন্য হবে। হয়ে গেল। এরপর আমরা ও নংয়ে চলে যাচ্ছি। ও নংয়ের সংখ্যাটা কত আছে? 1300 450 78। আচ্ছা, এই সংখ্যাটা লিখে নিলাম। এবারে এখানে প্রথমে ডান দিক থেকে আসবো। 8 এর স্থানীয় মান, 8 এর স্থানীয় মান 8, কারণ 8 এর পরে কোনো শূন্য বসবে না, কারণ কোনো অঙ্ক নেই। এরপরে 8 এর পরে আছে 7 এর স্থানীয় মান সমান সমান কি হবে? 7 লিখলাম, এরপরে 7 এর পরে একটা অঙ্ক আছে, একটা শূন্য দিব। এরপরে আছে কত? 0 সার্থক অঙ্ক নয়, এটা লিখতে হবে না। এরপরে 5 লিখবো, তাহলে 5 এর
স্থানীয় মান, 5 এর স্থানীয় মান কত হবে 5 লিখলাম, এরপরে 5 এর পরে কয়টা অঙ্ক আছে 1 2 3, তিনটা অঙ্ক আছে, তাহলে তিনটা শূন্য হবে। এরপরে আমরা কত লিখব 4 লিখব, তাহলে 4 এর স্থানীয় মান 4 লিখলাম, এরপরে 1 2 3 4, চারটা অঙ্ক আছে, চারটা শূন্য হবে। এরপরে 4 এর পরে কত আছে ডান দিক থেকে বাম দিকে, এখানে শূন্য আছে শূন্য আছে, এগুলো সার্থক অঙ্ক নয়, এজন্য বাদ। এরপরে আছে 3, তাহলে 3 এর স্থানীয় মান, 3 এর স্থানীয় মান কত হবে 3 আমরা লিখলাম, এরপরে 1 2 3 4 5 6 7, সাতটা অঙ্ক আছে, তাহলে সাতটা শূন্য হবে, 1 2 3 4 5 6 7। এরপরে আমরা দেখতে পাচ্ছি সবশেষে আছে 1, 1 এর স্থানীয় মান, তাহলে 1 আমরা লিখলাম, এরপরে 1 2 3 4 5 6 7 8, আটটা অঙ্ক আছে, তাহলে আটটা শূন্য হবে, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। এরপরে চ নংয়ে যে প্রশ্নটা আছে সেটার প্রশ্নটা বা সংখ্যাটা আমরা লিখে নিই 2 5 0 0 0 9 7 0 9, এটা আছে সংখ্যাটা। তাহলে এখানে প্রথমে কি আসবে 9, ডান দিক থেকে 9 এর স্থানীয় মান 9 হবে, কারণ 9 এর পরে এখানে কোনো অঙ্ক নেই, এজন্য শূন্য বসতেছে না। 9 এর পরে আছে 0, 0 সার্থক অঙ্ক নয়, বাদ। এরপর আছে 7, 7 এর স্থানীয় মান, তাহলে 7 লিখলাম, এবার 7 এর পরে দুইটা অঙ্ক আছে, দুইটা শূন্য দিয়ে দিলাম। এরপরে 7 এর আগে কি আছে আবার একটা 9 আছে, তাহলে এই 9 এর স্থানীয় মান 9 লিখলাম, এরপরে 1 2 3 1 2 3, তিনটা অঙ্কের কারণে তিনটা শূন্য দিলাম। এরপরে আগে আছে 0 0 0, এই সবগুলো সার্থক অঙ্ক নয়, এগুলো বাদ। এরপর আছে 5, তাহলে 5 এর স্থানীয় মান 5 লিখলাম, এবারে 5 এর পরে কয়টা অঙ্ক আছে 1 2 3 4 5 6 7, সাতটা অঙ্ক আছে, তাহলে সাতটা শূন্য দিব, 1 2 3 4 5 6 7। আচ্ছা, এবারে সবশেষে কি আছে 2 আছে, তাহলে 2 এর স্থানীয় মান কত হবে 2 লিখলাম, এবারে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা অঙ্ক আছে, এজন্য 8টা শূন্য দিব, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল সমাধান। এরপরে ছ জ ঝ, এই তিনটা আমরা সমাধান করব। তাহলে 6 নংয়ে যে প্রশ্নটা আছে বা যে সংখ্যাটা দেওয়া আছে প্রশ্নে, সেটা লিখে নিই 5 9, এরপরে আছে 0 0 0 0 7 8 4 5। আচ্ছা, এই হচ্ছে সংখ্যা। তাহলে এখানে প্রথমে আছে কে ডান দিকে 5, তাহলে 5 এর স্থানীয় মান 5, কারণ 5 এর পরে কোনো অঙ্ক নেই, শূন্য বসবে না। এরপরে কত আছে 4, 4 এর স্থানীয় মান কত 4 লিখলাম, 4 এর পরে একটা অঙ্ক আছে, একটা শূন্য। এরপরে কত আছে 8, 8 এর স্থানীয় মান কত হবে 8 লিখলাম, এবারে 1 2, দুইটা শূন্য বসালাম, দুইটা অঙ্ক আছে বলে। এরপরে 8 এর পরে কি আছে 7, 7 এর স্থানীয় মান, 7 এর স্থানীয় মান কত হবে 7 লিখলাম, এরপরে 1 2 3, তিনটা অঙ্ক আছে, এজন্য তিনটা শূন্য। এরপরে 7 এর আগে আছে 0 0 0 0, শূন্য কোনো সার্থক অঙ্ক নয়, তাহলে এগুলো বাদ দিয়ে আমরা 9 এ চলে আসি, তাহলে 9 এর স্থানীয় মান 9 লিখলাম, এবার 9 পরে কয়টা অঙ্ক আছে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা অঙ্ক আছে, জন্য 8টা শূন্য দিব, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা কোথায় যাব 5 বাকি রইল, তাহলে 5 এর স্থানীয় মান কত 5 লিখলাম, 1 2 3 4 5 6 7 8 9, 9টা অঙ্ক আছে, এজন্য আমরা 9টা শূন্য দিব, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, হয়ে গেল এটা সমাধান। এবারে জ নংয়ে যেটা আছে সেটা আমরা উঠাই। জ নংয়ে আছে 9 0 0, এরপরে আছে 7 5, এরপরে আছে 8 4 3 2, এই সংখ্যাটা আছে। তাহলে এখানে প্রথমে কি আছে 2, তাহলে 2 এর স্থানীয় মান 2, কারণ 2 এর পরে কোনো অঙ্ক নেই, এজন্য শূন্য বসছে না। এরপরে আছে 3, 3 এর স্থানীয় মান 3 লিখলাম, 3 এর পরে একটা অঙ্ক আছে, এজন্য একটা শূন্য। এরপরে আছে 4, 4 এর স্থানীয় মান, 4 এর স্থানীয় মান কি হবে 4 লিখলাম, দুইটা অঙ্ক আছে, পরে দুইটা শূন্য দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি কত আছে 8, তাহলে 8 এর স্থানীয় মান কত হবে
আমরা 8 লিখলাম। এবারে 1 2 3 তিনটা অঙ্ক আছে 8 এর পরে, এই জন্য 3টা শূন্য দিলাম। এবারে 8 এর পরে কি আছে 5, 5 এর স্থানীয় মান কত হবে 5 লিখলাম। 1 2 3 4, 5 এর পরে 4টা অঙ্ক আছে, এই জন্য 4টা শূন্য দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি 7, 7 এর স্থানীয় মান কি হবে, 7 এর স্থানীয় মান লেখার জন্য আমরা 7 লিখলাম। এবারে 1 2 3 4 5, 5টা অঙ্ক আছে 7 এর পরে, এই জন্য 7 এর পরে আমরা 5টা শূন্য দিব। এবারে আমরা দেখতে পাচ্ছি 7 এর পরবর্তীতে যেটা আছে 0 0, এগুলো সার্থক অঙ্ক নয়, এই জন্য এগুলো বাদ। এরপরে আছে 9, তাহলে 9 এর স্থানীয় মান কি হবে, 9 এর স্থানীয় মান কি হবে, আমরা 9 লিখলাম। এবারে 9 এর পরে কয়টা অঙ্ক আছে 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা 9 এর পরে 8টা শূন্য দিব। 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। এরপরে আমরা সবশেষে যেটা আছে ঝ, সেটার প্রশ্নটা উঠিয়ে নিচ্ছি। ঝ নঙে যে প্রশ্নটা আছে 1 0 5 7 8 0 9 2 3 0 0 4, এই সংখ্যাটা দেয়া আছে। তাহলে আমরা লিখি এখানে প্রথমে কি আছে 4, 4 এর স্থানীয় মান, 4 এর স্থানীয় মান কত হবে 4, কারণ 4 এর পরে কোনো অঙ্ক নেই এই সংখ্যাতে। এরপরে কত আছে 0 0 বাদ গেলে 3 আছে, তাহলে 3 এর স্থানীয় মান আমরা 3 লিখলাম। 3 এর পরে 1 2 3, তিনটা অঙ্ক আছে, জন্য 3টা শূন্য দিব। এবারে কত আছে 3 এর পরে 2 আছে, তাহলে 2 এর স্থানীয় মান কত হবে, 2 এর স্থানীয় মান 2 আমরা লিখলাম। এবার 2 এর পরে 1 2 3 4, চারটা অঙ্ক আছে, জন্য 4টা শূন্য দিব। এরপরে কত আছে 2 এর পরে 9 আছে, তাহলে 9 এর স্থানীয় মান, 9 স্থানীয় মান 9 আমরা লিখলাম। 9 লেখার পরে 1 2 3 4 5, পাঁচটা অঙ্কের জন্য 5টা শূন্য দিব। এবারে 9 এর পরে কত আছে 0 0 বাদ যাবে, তাহলে 8, 8 এর স্থানীয় মান, 8 এর স্থানীয় মান কত হবে, আমরা 8 লিখলাম। এবারে 1 2 3 4 5 6 7, তাহলে 8 এর পরে 7টা শূন্য আছে, সরি 7টা অঙ্ক আছে, তাহলে আমরা 7টা শূন্য দিব। 6 7, 7টা শূন্য দিলাম। এবারে আমরা 8 এর পরবর্তীতে দেখতে পাচ্ছি 7 আছে, তাহলে 7 এর স্থানীয় মান কত হবে, 7 এর স্থানীয় মান কত হবে, আমরা 7 লিখলাম। এবারে 7 এর পরে কয়টা অঙ্ক আছে 1 2 3 4 5 6 7 8, 8টা অঙ্ক আছে, তাহলে 8টা শূন্য দিব। 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য দিয়ে দিলাম। এবারে 7 এর পরে কি আছে 5 আছে, তাহলে আমরা 5 এর স্থানীয় মান নির্ণয় করব। তাহলে 5 এর স্থানীয় মান সমান সমান কি হবে 5 লিখলাম। এবারে 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা অঙ্ক আছে 5 এর পরে, এই জন্য 9টা শূন্য দিব। 1 2 3 4 5 6 7 8 9। এরপরে আমরা দেখতে পাচ্ছি 5 এর পরে কি আছে 0 আছে, তাহলে 0 সার্থক অঙ্ক নয়, এটার স্থানীয় মান নির্ণয় করতে হবে না। এরপর আমরা 1 এ চলে যাচ্ছি, তাহলে 1 এর স্থানীয় মান কত হবে, 1 এর স্থানীয় মান আমরা এখানে 1 লিখলাম। এরপরে 1 এর পরে কয়টা অঙ্ক আছে আমরা গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা অঙ্ক আছে, তাহলে 11টা শূন্যই দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিয়ে দিলাম 11টা শূন্য। তাহলে আমাদের 3 নংয়ে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা সমাধান করেছি। এবারে আমরা 4 নং প্রশ্নটা সমাধান করব। 4 নংয়ের প্রশ্নটা হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা করে ফেলি। এখানে আমরা প্রথমে লিখব 4 নং 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আবার 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, আচ্ছা তোমরা তো জানো যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, একটা অঙ্কের মধ্যে সবচেয়ে বৃহত্তম হচ্ছে 9, 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে এক একটা অঙ্ক। এর মধ্যে সবচেয়ে বৃহত্তম বা বড় কোনটা 9। তাহলে যদি আমরা 9টা 9 লিখি, তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা এখানে পেয়ে যাব, তাই না? তাহলে আমরা সেটাই লিখে ফেলি, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই যে 9টা 9 লিখলাম, 9 অঙ্কের এর চেয়ে বড় আর কোনো সংখ্যা লেখা সম্ভব নয়, এর চেয়ে বৃহত্তর আর কোনো সংখ্যা লেখা সম্ভব নয়। আচ্ছা, এবারে আমরা 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় আসি।
9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চেনার আগে আমাদেরকে চিনতে হবে যে 1 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 0। অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 0 বা ক্ষুদ্রতম হচ্ছে 0। এখন আমরা যদি 9টা 0 দিয়ে দিই তাহলে সংখ্যাটা কি দাঁড়াবে? সবগুলো সার্থক অঙ্ক নয়, তাহলে সংখ্যাটাও সার্থক হবে না যদি আমরা সবগুলো 0 দিয়ে দিই। তাহলে দেখো আমরা যদি এখানে 0 দিয়ে কি ঘটে, 1 2 3 4 5 6 7 8 9। দেখো আমরা এই যে 9টা 0 দিলাম, এটা আসলে কোনো সংখ্যাই হলো না। ঠিক আছে, এটা 9 অঙ্কের কোনো সংখ্যাই হলো না। কেন? কারণ এই সংখ্যার আসলে কোনো ভ্যালু নেই বা মান নেই। তাহলে কি করতে হবে? তাহলে আমরা যদি একটা সংখ্যাকে সরিয়ে, একটা শূন্যকে সরিয়ে আমরা যদি কিছুটা বৃহত্তর করে ফেলি বা একটা সার্থক অঙ্ক নিয়ে আসি, তবেই আমাদের সংখ্যাটা সার্থক হয়ে যাবে, তবেই আমাদের সংখ্যাটা ভ্যালুয়েবল হয়ে যাবে বা মূল্যবান হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখবো? একটা সার্থক অঙ্ক নিতে হবে। তাহলে সার্থক যে অঙ্ক আছে 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে সার্থক অঙ্ক। এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? 1। তাহলে আমরা এখানে 1 লিখে দিব। দেখো এখন এই সংখ্যাটার একটা মান চলে এসেছে, এজন্য এটা 9 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। 9 অঙ্কের এর চেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আর হতে পারে না। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কে বলা হয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা গঠন করো। এখানে ক দেয়া আছে, খ দেয়া আছে, তাহলে আমরা 5 নং লিখে ফেলি। 5 নম্বরের কতে কি করতে হবে? কিছু অঙ্ক এখানে দেয়া আছে, প্রত্যেকটা অঙ্ক একবার করেই ব্যবহার করা যাবে। একবার করে ব্যবহার করে বৃহত্তম সংখ্যা নির্ণয় করব আর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের 7টা অঙ্ক এখানে দেয়া আছে। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম মানে হচ্ছে বড়, এটা তোমরা জানো। আর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা এখন বৃহত্তম সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব? প্রথমেই যদি আমরা একটা বড় অঙ্ক নেই তাহলে পুরো সংখ্যাটাই বড় হয়ে যাবে। তারপরে যদি আমরা কিছুটা ক্ষুদ্রতম অঙ্ক নেই, এভাবে যদি ধারাবাহিকভাবে বড় থেকে ছোট সংখ্যা আমরা নেই তাহলে আমরা বৃহত্তম সংখ্যা পাবো। এখন এখানে যেগুলো দেয়া আছে 4 5 1 2 8 9 3, তাহলে আমাদেরকে সবচেয়ে বড়টা লিখতে হবে। সবচেয়ে বড় 9 এখানে আছে, 9 এর পরে 8 এখানে আছে, 8 এর পরে 7 এখানে নেই, 6ও এখানে নেই, কি আছে? 5। এরপরে আছে কত? 4। এরপরে আছে কত? 3। এরপর আছে কত? 2। এরপর আছে কত? 1। তাহলে যেই অঙ্কগুলো এখানে দেয়া আছে সেগুলোর মধ্যে আমরা বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যা নির্ণয় করার জন্য আমরা প্রথমেই বড় অঙ্কটা নিব, এরপরে ধীরে ধীরে ছোট অঙ্কের দিকে যাব। ঠিক আছে, ক্রমান্বয়ে ছোট অঙ্কের দিকে যাব, তাহলে আমরা এই সংখ্যা দিয়ে বা এই অঙ্কগুলো দিয়ে গঠিত সর্বোচ্চ সংখ্যা বা বৃহত্তম সংখ্যাটা খুঁজে পাবো। এবারে আমরা উল্টো কাজটা করলেই ক্ষুদ্রতম সংখ্যা চলে আসবে। উল্টো কাজটা কি? ছোট থেকে বড় নিতে হবে, তাহলে সংখ্যাটা আসলে ছোট মানের হবে। তাহলে এখান থেকে আমরা দেখে দেখে লিখে দিতে পারি 1 2 3 4 5 8 9। এই সংখ্যাটাকে উল্টো দিক থেকে লিখলেই আমরা ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম। এবারে আমরা খ নঙে চলে যাই। খ নঙেও একই কাজ করতে হবে, কিন্তু সেখানে ভিন্ন কিছু অঙ্ক দেয়া আছে। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এরপরে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা এখন দেখি এইখানে কি কি অঙ্ক দেয়া আছে। তাহলে এখানে যে অঙ্কগুলো দেয়া আছে সেখান থেকে আমরা বড় থেকে ছোট নিব এই বৃহত্তম সংখ্যা নির্ণয় করার জন্য। তাহলে খ নং আমরা দেখতে পাচ্ছি 9 আছে, এরপরে 8 আছে, 7 আছে, এরপরে 6 নেই, 5 আছে, 4 আছে, 3 আছে, এখানে 2 নেই, 0 আছে, 1 2 3 4 5 6 7। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো। এখানে যে অঙ্কগুলো দেয়া আছে এদের মধ্যে সবচেয়ে বড়টা আমরা প্রথমে নিলাম, এরপর ধারাবাহিকভাবে আস্তে আস্তে ছোটটার দিকে গেলাম। ঠিক আছে, তাহলে ক্রমান্বয়ে আমরা অধক্রম সংখ্যা নিলাম, অর্থাৎ বড় থেকে ছোট নিলাম।
আচ্ছা, এবারে আমরা কি করব, ক্ষুদ্রতম সংখ্যা নিব। এখন এখানে যদি আমরা বিপরীতভাবে লিখে দেই তাহলে এই যে শূন্য আগে আসবে। শূন্য যদি আগে আসে তাহলে সেটা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে না, সেটা 6 অঙ্কের হয়ে যাবে। কারণ সংখ্যার শুরুতে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যের আসলে কোনো মূল্য থাকে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই শূন্যটাকে এক ঘর পিছনে নিয়ে যেতে হবে। আমরা যদি শূন্য দিয়ে শুরু করি, এখানে শূন্য দিয়ে যদি শুরু করি তাহলে সেটা সার্থক অঙ্ক হবে না। সংখ্যার শুরুতেই যদি শূন্য থাকে সেই শূন্যের কোনো মূল্য থাকবে না। এই জন্য এই শূন্যটাকে এক ঘর পিছনে ফেলে দিতে হবে। তাহলে আমরা শূন্যটাকে না নিয়ে প্রথমে 3 নিচ্ছি, এরপরে এবার শূন্য নিয়ে আসলে সেই শূন্যটা সার্থক হবে। তাহলে আমরা শূন্য নিয়ে আসতেছি, ঠিক আছে। শূন্য আনলে, শূন্য প্রথমে আনলে যেহেতু মূল্য থাকছে না বা সংখ্যাটা সার্থক হচ্ছে না বা 7 অঙ্কের হচ্ছে না, এই জন্য আমরা শূন্যটাকে পরে নিয়ে আগে 3 নিলাম, তারপর আমরা আগের নীতিতে ফিরে গেলাম, শূন্যকে নিয়ে নিলাম। এবারে আমরা ছোট থেকে বড় উল্টোভাবে লিখে দিতে পারি 4, 5, 7, 8, 9। হয়ে গেল আমাদের যে অঙ্কগুলো দেয়া আছে সেই অঙ্কগুলো দ্বারা গঠিত 7 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, এবারে আমরা 6 নঙে দেখতে পাচ্ছি 7, 3, 4, 5, 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। আচ্ছা, এখানে কথায় প্রকাশ করার একটা অঙ্ক দেয়া আছে, কিন্তু অঙ্কটা আগে একটু সাজিয়ে নিতে হবে। যেই সংখ্যাটা দেয়া আছে এর অঙ্কগুলোকে উল্টে বিপরীতভাবে সাজাতে হবে। তাহলে আমরা লিখি প্রদত্ত সংখ্যা বা যেই সংখ্যাটি দেওয়া আছে। তাহলে প্রদত্ত সংখ্যা কত দেওয়া আছে, 7, 3, 4, 5, 5 এই সংখ্যাটা দেয়া আছে। এখন অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজাতে বলা হয়েছে, তাহলে অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজিয়ে পাই। তাহলে অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজাতে হবে। তাহলে অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে কি হবে, উল্টো দিক থেকে আসবে। তাহলে 5, 5, 4, 3, 7, ঠিক আছে। আমরা এখান থেকে বিপরীতভাবে সাজাবো, যেভাবে দেয়া আছে, যে সিরিয়াল দেয়া আছে সেটাকে আমরা উল্টো দিক থেকে শুরু করব, ঠিক আছে। তাহলে আমরা এই সংখ্যাটা পাবো। এখন এটাকে কি করতে বলা হয়েছে, কথায় লিখতে বলা হয়েছে। তাহলে কথায় লেখার জন্য আমাদেরকে পঠন রীতি অনুসরণ করতে হবে। তাহলে আমরা কি করব, 3 ঘর পর কমা দিব, এরপর 2 ঘর পর পর। তাহলে একক, দশক, শতক, এরপরে 2 ঘর কার, হাজারের, তোমরা জানো। তাহলে এখানে কত আছে, 55,000। তাহলে 55,000। এরপরে শতকের ঘরে কত আছে, 4, তাহলে 400। এরপরে দশক আর একক মিলে শতকে কত হচ্ছে, 3 × 7 = 37। তাহলে দেখো আমরা অঙ্কটা সমাধান করলাম। প্রথমে যে সংখ্যাটা দেয়া আছে সেটা আমরা লিখলাম, এরপরে এই সংখ্যার অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে বা উল্টোভাবে সাজালে যেটা পাওয়া যায় সেটা আমরা লিখলাম। লেখার পর আমরা এখানে কি করলাম, লেখার পর আমরা যেটা করলাম সেটা হচ্ছে এটাকে কথায় লিখতে বলা হয়েছে, সেই কথায় আমরা প্রকাশ করে দিলাম। সো একে একে আমরা তোমাদের 1.1 এর অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। আগামী ক্লাসে আমরা কি শিখবো, আগামী ক্লাসে আমরা 1.1 এর পর থেকে 1.2 অনুশীলনের আগ পর্যন্ত যে বেসিক কনসেপ্টগুলো তোমাদের জানা দরকার বা অঙ্ক করতে গেলে যে বেসিক ধারণাটুকু তোমাদের থাকা উচিত, সেই বেসিক ক্লাসটা আমরা বা সেই বেসিক আলোচনাটা আমরা আগামী ক্লাসে করব। সো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।